সমানুতাতে মনে রাখতে বলছি নাম থেকে ভিন্নতা, কি বলছিলাম? নাম থেকে ভিন্নতা, যেটা নাম আছে আমরা বুঝবো যে ওখানে ভিন্নতা আছে। যেমন গাঠনিক সমানতা, নাম কি? গাঠনিক সমানতা, তার মানে এখানে ভিন্নতা হলো গঠনে। আর মিল কোথায় আছে? আণবিক সংকেত। তার মানে আণবিক সংকেত এক, কিন্তু গঠন যদি আলাদা হয় তাহলে আমরা তাদেরকে বলবো কি? একে অপরের গাঠনিক সমাণু। এই যৌগ দুটাকে কি বলবো? একে অপরের গাঠনিক সমাণু। যেমন উদাহরণ বলছিলাম হলো ইথানল, CH3CH2OH, ইথানল। আর কি? ডাইমিথাইল ইথার। এটার নাম ইথানল আর এটা কি? ডাইমিথাইল ইথার। এই দুইটা যৌগেরই আণবিক সংকেত হলো C2H তোমার 6O, তাই না? C2H6O। তাহলে দুইটা যৌগেরই আণবিক সংকেত এক, কিন্তু গঠন আলাদা। তো গঠন আলাদা কেন? এখানকার কার্যকারী মূলক হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহল গোত্রের যৌগ আর এটা ইথার গোত্রের যৌগ, তাই না? তো এই দুইটা যৌগের ধর্ম আলাদা, তাই না? আণবিক সংকেত এক কিন্তু গঠন আলাদা। এই গঠন আলাদা হওয়ার কারণে তাদের ধর্ম অর্থাৎ ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হয়ে গেছে। তো এই জন্য এই দুইটা যৌগ হলো একে অপরের গাঠনিক সমাণু, তাই না? এবং যে ধর্মের কারণে এই দুইটা যৌগ আলাদা আলাদা তৈরি হলে ধর্মটাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। এই বৈশিষ্ট্য বা ধর্মটাকে বলা হচ্ছে গাঠনিক সমানতা। এখন গাঠনিক সমানতাতে তাহলে আমাদের কমন একটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, সেটা হলো আণবিক সংকেত এক। কি মনে রাখবো? আণবিক সংকেত এক। এখানে তাহলে আমি লিখে রাখি, এখানে আণবিক সংকেত একই। তাহলে এই গাঠনিক সমানতা কয় প্রকার? গাঠনিক সমানতা কয় প্রকার বলছি? 5 প্রকার। প্রথমটা কি? চেইন বা শিকল সমাণু। শিকল সমাণু। তো যেহেতু এটা গাঠনিক সমানতার একটা অংশ, তাইলে আমরা এটার ক্ষেত্রেও কমন কোন কথাটা বলবো? এই যে আণবিক সংকেত এক, তাই না? যেমন উদাহরণ কি দিছি বলো? উদাহরণ কি ছিল? এটার নাম কি? বিউটেন, তাই না? যেহেতু এটা সরল শিকল যৌগ তাই আমরা এটাকে এন বিউটেন বলতে পারি, তাই না? এন বিউটেন। আর CH3 CH CH3 CH3 এটার নাম কি? আইসোবিউটেন অথবা 2 মিথাইল প্রোপেন। 2 মিথাইল প্রোপেন। তো 2 মিথাইল প্রোপেন কেন? কারণ এটা এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, তাই না? 2 নাম্বার কার্বনে মিথাইল মূলক আছে তাই এটা 2 মিথাইল প্রোপেন, 3 কার্বনের অ্যালকেন প্রোপেন। তো এই যে 2 মিথাইল প্রোপেন এবং এন বিউটেন, এদের দুইজনেরই আণবিক সংকেত হলো C4H10, তাই না? তার মানে দুইটারই আণবিক সংকেত এক কিন্তু গঠন আলাদা। কেন গঠন আলাদা হয়েছে? এখানে প্রধান শিকলে কার্বন ছিল 4টা, এই জন্য এটা ছিল বিউটেন। আর এই যৌগটা কি? প্রোপেন। তার মানে এখানে প্রধান শিকলে কার্বন হলো 3টা, তাই না? তার মানে প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতা আছে, এই জন্য এই দুইটা যৌগ হলো এক অপরের শিকল সমাণু, এবং এই সমানুতাটাকে বলা হচ্ছে শিকল সমানুতা। তাহলে শিকল সমানুতাতে আমরা মাথায় রাখবো কি? আণবিক সংকেত এক থাকবে কিন্তু প্রধান শিকলে কার্বন সংখ্যা ভিন্ন। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা অ্যালকেন, এটাও কি অ্যালকেন না? এটা বিউটেন, এটা প্রোপেন, দুইটা অ্যালকেন গোত্রের যৌগ না? তার মানে শিকল সমানুতা একই গোত্রের যৌগের ক্ষেত্রে হয়, একই গোত্রের যৌগের মধ্যে হয়। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, তারপরে শিকল সমানুতার পরে কি? অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা। আচ্ছা, তার মানে এখানে ভিন্নতা কোথায়? কার অবস্থানে? কার্যকারী মূলকের অবস্থানে, তাই না? তার মানে নাম থেকে ভিন্নতা কথাটা মাথায় থাকলে দেখবা যে কোনো সমানুতা সহজে লিখতে পারবে আর ভুলবা না। তাহলে যেহেতু এটার নাম অবস্থান সমানুতা, তার মানে এখানে ভিন্নতা হইলো অবস্থানে। কার অবস্থানে? কার্যকারী মূলকের অবস্থানে ভিন্নতা। তাহলে এখানে কমন কোন কথাটা আমরা লিখবো? আণবিক সংকেত এক, তাই না? ওকে, যেমন যেমন হলো CH3 CH2 CH2OH, এটার নাম কি? এটার নাম কি? প্রোপানল। প্রোপানল 1, তাই না? 1 নাম্বার কার্বনে যেহেতু কার্যকারী মূলক, এই পাশ থেকে নাম্বারিং করতে হবে। আচ্ছা, আরেকটা হলো CH3 CHOH বন্ড CH3, এটার নাম কি? বাহ, এটার নাম প্রোপানল। প্রোপানল 2। তো এই যে প্রোপানল 1 এবং প্রোপানল 2 দুইটারই আণবিক সংকেত এক কিনা দেখো? কার্বন 1 2 3, হাইড্রোজেন 3 2 5 7 9, আরেকটা অক্সিজেন, তাই না? নাকি ঠিক আছে? 3 2 5 আর 2 7 আর একটা 8, 8টা অক্সিজেন হাইড্রোজেন, তাই না? তাহলে C3H8O, এখানেও দেখো তো কার্বন 1 2 3, হাইড্রোজেন 3 4 5 আর 3 8। তাহলে দুইটারই আণবিক সংকেত এক কিন্তু ভিন্নতা কোথায়? কার্যকারী মূলকের অবস্থান ভিন্ন। এই যে এখানে 1 নম্বর কার্বনে কার্যকারী মূলক ছিল আর এখানে 2 নম্বর কার্বনে কার্যকারী মূলক। বুঝে গেল? তো এই দুইটা যৌগকে আমরা কি বলবো? একে অপরের অবস্থান সমাণু, আর এই সমানুতাটাকে বলবো হচ্ছে অবস্থান সমানুতা। আচ্ছা দেখো তো, অবস্থান সমানুতার ক্ষেত্রেও আমাদের গোত্র চেঞ্জ হয়েছে কিনা? এই যৌগটাও অ্যালকোহল গোত্রের, এটাও অ্যালকোহল গোত্রের, তার মানে গোত্র একই, তার মানে একই গোত্রের যৌগের ক্ষেত্রে অবস্থান সমানুতা ঘটে। বুঝে গেল বা হয়? তাহলে শিকল সমানুতা এবং অবস্থান সমানুতা আমরা দেখলাম যে একই গোত্রের যৌগের ক্ষেত্রে হয়। তাহলে সংজ্ঞা যখন তুমি লিখবা, শুরু করবা, সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক সংকেত এক, কিন্তু প্রধান শিকলে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানতা তৈরি হয় সেটা শিকল সমানতা। প্রধান শিকলে কার্যকারী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমতা তৈরি হয় সেটা অবস্থান সমানতা। প্রথম অংশটুকু কিন্তু আমি কনস্ট্যান্ট রাখছি, কোনটা? সমগোত্রীয় শ্রেণীর যৌগ, একই আণবিক সংকেত। কথা ক্লিয়ার? সমগোত্রীয় শ্রেণীর যৌগ এবং একই আণবিক সংকেত, এই দুইটা কথা তোমার দুইজনের ক্ষেত্রেই কমন। এবার 3 নাম্বারটা কি বলছিলাম? গাঠনিক সমানতা 3 নাম্বারটা কি? 3 নাম্বার সমানতাটা কি বলো? কার্যকারী মূলক সমানতা। 3 নাম্বার হলো
কার্যকারী মূলক সমানুতা। আচ্ছা, এখানে কি বলছিলাম যেন, মনে রাখার উপায় কি? নাম যা, ভিন্নতা সেখানে, তাই না? নাম কি? কার্যকারী মূলক, তাহলে ভিন্নতা কিসে? তার মানে কার্যকারী মূলকই চেঞ্জ হয়ে যাবে এখানে, কার্যকারী মূলকই আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমেই যে যৌগটা দেখালাম CH3CH2OH, এটার নাম ইথানল, তাই না? আর CH3O CH3, এটার নাম ডাইমিথাইল ইথার। একটা মিথাইল, দুইটা মিথাইল, ডাইমিথাইল ইথার। তাহলে এই দুইটা যৌগেরই আণবিক সংকেত হলো C2H6O। তার মানে দুইটার আণবিক সংকেত এক, কিন্তু ভিন্ন কি কোথায়? কার্যকারী মূলক ভিন্ন। তাই এই দুইটা যৌগ হলো এক অপরের কার্যকারী মূলক সমাণু। কথা ক্লিয়ার? আচ্ছা বলো, কার্যকারী মূলক সমানুতায় তোমার গোত্র এক থাকে না, গোত্র ভিন্ন হয়ে যায়। কার্যকারী মূলক চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে গোত্র তো ভিন্নই হবে। তাহলে কার্যকারী মূলক সমানুতা ভিন্ন গোত্রীয় যৌগের মধ্যে হয়। কথা ক্লিয়ার? কার্যকারী মূলক সমানুতা ভিন্ন গোত্রের যৌগের ক্ষেত্রে হয়। কথা ক্লিয়ার? ওকে, তারপরে কি 4 নাম্বার বলো? মেটামারিজম। মেটামারিজম, মেটামারিজম হইল আণবিক সংকেত এক, কিন্তু গঠনগত পার্থক্যের কারণে যে সমানতা তৈরি হয় সেটা হলো মেটামারিজম। কারণ গঠনগত পার্থক্য তো বাকি চারটাতেই হয়, তাই না? তাহলে স্পেশালি আমি মেটামারিজম কিভাবে বুঝবো? মেটামারিজম প্রদর্শনে হয় কোন কোন যৌগের ক্ষেত্রে, এটা বুঝলেই মেটামারিজম মনে রাখতে পারবা। সেটা হলো কিটোন, অ্যালকিন, অ্যালকাইন, ইথার, এই সকল যৌগের ক্ষেত্রে মেটামারিজম প্রদর্শন হয়। তো এই ক্ষেত্রে মনে রাখবো আমরা সহজভাবে, কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমতা তৈরি, মানে কার্যকারী মূলকের অবস্থান চেঞ্জ হবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেখাই যে CH3CH2CO বন্ড CH3, এটার নাম কি? আচ্ছা, এটা আরেকটা কার্বন দিতে হবে, এটার নাম কি বলো? পেন্টানন, পেন্টানন 3, তাই না? এটার নাম হলো পেন্টানন, পেন্টানন 3। আচ্ছা, এবার আমরা যদি কার্যকারী মূলকের অবস্থানটা চেঞ্জ করি, CH3CH2CH2CH3, এটার নাম কি? পেন্টানন 2, 2 নম্বর কার্বনিক কার্যকারী মূলক। তাহলে পেন্টানন 3 আর পেন্টানন 2, এই দুইটাই তো পেন্টানন। তার মানে আণবিক সংখ্যা দুইটারই সেম, শুধু গঠন আলাদা কেন? কারণ কার্যকারী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে, তাই না? তাই এই ধরনের সমানতাকে আমরা কি বলি? মেটামারিজম। এরপরে লাস্ট কি 5 নাম্বার সমানতা, যেটা গাঠনিক সমানতা, সেটা হলো টোটোমারিজম, তাই না? টোটোমারিজম, টোটোমারিজমটা মনে রাখার উপায় কি বলো? হ্যাঁ, এখানে মনে রাখতে হবে গতিশীল সাম্যাবস্থা, কথাটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? গতিশীল সাম্যাবস্থা। আচ্ছা, গতিশীল সাম্যাবস্থা তৈরি হয় কোন বিক্রিয়ায়? তার মানে এটা উভমুখী প্রক্রিয়া, তাই না? এটা একটা উভমুখী প্রক্রিয়া। তাহলে উভমুখী প্রক্রিয়ায় সবসময় কি হয়? একটা থেকে আরেকটা তৈরি হয় এবং সেটা থেকে আবার আগের যুগে ফিরে আসা যায়, তাই তো? তার মানে এই সমানুতাটাতে তোমার মনে রাখতে হবে যে এক ধরনের কার্যকারী মূলকযুক্ত যৌগ থেকে আরেকটা নতুন কার্যকারী মূলকযুক্ত যৌগ তৈরি হবে এবং সেটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে এবং এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। কথা ক্লিয়ার? যেমন এটাকে আমরা বলতে পারি এক ধরনের কার্যকারী মূলক সমতা। কি বলতে পারি? কার্যকারী মূলকে আমরা কি বলছিলাম, যে কার্যকারী মূলকই চেঞ্জ হয়ে যায়, এক ধরনের একটা কার্যকারী মূলক থেকে আরেকটা নতুন কার্যকারী মূলক যুক্ত যৌগ তৈরি। এখানেও কিন্তু তাই, কিন্তু টোটোমারিজমে স্পেশালি যে কথাটা মাথায় রাখতে হবে যে এখানে এটা একটা উভমুখী প্রক্রিয়া, যেখানে একটা কার্যকারী মূলকযুক্ত যৌগ থেকে আরেকটা নতুন কার্যকারী মূলকযুক্ত যৌগ তৈরি হবে এবং তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত গতিশীল সাম্যাবস্থা থাকবে। ঠিক আছে? যেমন আমরা উদাহরণ হিসেবে কি দিয়েছিলাম? প্রোপানন, তাই না? প্রোপানন থেকে কি হচ্ছিল? প্রোপিন টু অল, তাই না? এটা প্রোপানন আর এটা কি? প্রোপিন টু অল। আবার ভালো করে দেখো, এটার নাম কি? প্রোপানন, প্রোপানন। আর এটা প্রোপিন টু অল। আচ্ছা, এই প্রোপানন এবং প্রোপিন টু অল, এই দুইটা যৌগ একটা আরেকটা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে গঠিত হয়, তাই না? আচ্ছা, এর গঠন কৌশলটা কেমন? আর কি কি শর্ত এখানে আমরা দেখলাম প্রযোজ্য? কোন কোন শর্ত টোটোমারিজমের জন্য প্রযোজ্য? নাম্বার 1, ভালো করে খেয়াল করবা, গঠনটা কিভাবে হয় বুঝলেই তুমি শর্তগুলো মনে রাখতে পারবা, নাহলে মনে রাখতে পারবা না। এগুলো মুখস্থ করে মনে রাখা যাবে না, মুখস্থ করাই যাবে না। বুঝে গেল? আচ্ছা, এটার গঠনটা একটু দেখো, প্রোপাননের গঠনটা কেমন। আমি এখানে একটা কার্বনের সাথে যে 3টা হাইড্রোজেন আছে, এই 3টাকে আমি একটু ভেঙে লিখলাম, গঠন লিখলাম। আচ্ছা, এই কার্বন এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎক্রিয়াত্মকতা বেশি? তাহলে অক্সিজেনের দিকে এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো সরে যাবে, তাহলে অক্সিজেনটা নেগেটিভ হচ্ছে, আমি এখানে একটা নেগেটিভ চিহ্ন দিলাম, ঠিক আছে? আর কার্বনটা তখন কি হয়ে যাবে? পজিটিভ, কারণ কার্বনের ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, তাহলে কার্বনটা তখন পজিটিভ। ক্লিয়ার? তো এই যে কার্যকারী মূলকের যে কার্বন, এই কার্বনের সাথে পার্শ্ববর্তী যে কার্বনগুলো যুক্ত, এদেরকে বলে আলফা কার্বন। এদেরকে কি বলে? এবং আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে, এটাকে বলে আলফা হাইড্রোজেন। এটাকে কি বলে? তাহলে এই আলফা হাইড্রোজেন গুলো তখন কি করে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অক্সিজেনটা যখন নেগেটিভ, তখন এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন H প্লাস হিসেবে ওই অক্সিজেনের সাথে গিয়ে বন্ধন তৈরি করে, এটাকে বলে প্রোটন। H প্লাস কি বলে? তার মানে এখান থেকে একটা আলফা কার্বন থেকে একটা প্রোটন অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে বা দান করে আর কি। আলফা কার্বন একটা প্রোটন দান করে তাকে, এই অক্সিজেন। তখন এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে গিয়ে এই যে OH তৈরি করবে,
তাই না? আচ্ছা, এইবার এই হাইড্রোজেন যখন আলফা কার্বন থেকে চলে গেছে, এই বন্ধনের দুইটা ইলেকট্রন এখানে আছে না, তাহলে এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এই কার্বনটা যেহেতু পজিটিভ, এর ইলেকট্রন ঘনত্ব কম, তখন এই কার্বনের পজিটিভ চার্জের দরুন এই ইলেকট্রন গুলো এই কার্বনের কাছে আকৃষ্ট হবে। তার মানে এই দুইটা ইলেকট্রন তখন এই দুইটা কার্বনের মাঝে এই যে ডাবল বন্ড তৈরি করবে, দেখছো, ডাবল বন্ড তৈরি করবে। তাহলে এটা অ্যালকিন হয়ে গেল, ডাবল বন্ড। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে একটা কার্যকারী মূলক ছিল এটা কিটোন, আর এখান থেকে অল আর ইন দুইটা কার্যকারী মূলক যুক্ত যৌগ আমরা পাচ্ছি। তাহলে নতুন কার্যকারী মূলক যুক্ত যৌগ হচ্ছে, তাহলে এটা এক ধরনের কার্যকারী মূলক সমানতা কিনা? অবশ্যই এটা এক ধরনের কার্যকারী মূলক সমানতা। তবে স্পেশালি এটাকে টোটোমারিজম কেন বলতেছে? কারণ এখানে গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। এই যে প্রোপানন থেকে যেমন প্রোপিন টু অল হয়, প্রোপিন টু অল থেকে আবার প্রোপানন গঠিত হতে পারে। বুঝে গেল? এখন আসি শর্তগুলো কি কি, কেন এই টোটোমারিজমটা হলো। নাম্বার 1, সেটা হচ্ছে এই যে কার্বনের সাথে এই যে অক্সিজেন উচ্চ তড়িৎ মৌল যুক্ত থাকার কারণে এখানে পোলারাইজেশন হয়েছে। এই পোলারাইজেশন না হইলে তো আর এখানে এই প্রোটন দান হইতো না, হয়তো? তার মানে পোলারাইজেশন প্রথম স্টেপ। টোটোমারিজমের প্রথম স্টেপ কি? পোলারাইজেশন হইতে হবে। আর পোলারাইজেশন হইতে হইলে কার্যকারী মূলকের কার্বনের সাথে অবশ্যই উচ্চ তড়িৎ কোনো মৌল যুক্ত থাকতে হবে, সেটা দ্বিবন্ধন হোক আর ত্রিবন্ধন হোক। বুঝে গেল? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে উচ্চ তড়িৎ কোনো মৌল কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে, ধরো এখানে পোলারাইজেশন হয়েছে কিন্তু এই দুইটা কার্বনের কোনোটাতেই হাইড্রোজেন নাই, অর্থাৎ আলফা হাইড্রোজেন নাই, তাহলে কি প্রোটন দান হবে? তাহলে আলফা হাইড্রোজেন থাকতেই হবে, কমপক্ষে একটা হইলেও থাকতে হবে। বুঝে গেল বিষয়টা? তাই এখানে বলা টোটোমারিজমের শর্তে যে অবশ্যই একটা আলফা হাইড্রোজেন কার্যকারী মূলকের কার্বনের সাথে যুক্ত থাকতে হবে, মানে সোজা কথা একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে, কমপক্ষে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা?